আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। ফার্স্ট ক্লাসে আমরা ওভারভিউ দেখেছিলাম, অর্থাৎ আমাদের কোর্সের ভিতর যা যা ছিল তার প্রত্যেকটা আমরা শর্ট করে দেখেছি। আর আর্টিকেল রাইটিং বা টপিক সিলেকশন থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত ফুল যে পাথওয়ে বা প্রসেস বা ফ্লোচার্ট এটা আমরা এক্সপ্লেন করেছি, যাতে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসে। আজকে আমরা প্রত্যেকটা বিষয় আরেকটু ডিটেইলসে জানবো, কারণ আমরা এই বিষয়গুলো যত ক্লিয়ারলি জানবো তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কোথায় কি কাজ আমাদের করতে হবে, আর এইটার জন্য আরও কোনো শর্টকাট টেকনিক আছে কিনা যেটা ইউজ করলে আমাদের টাইমটা কম কনজিউমিং হবে। এই বিষয়গুলো আমরা বোঝা ট্রাই করব। সো আমরা শুরু করি এক এক করে। ফার্স্ট হচ্ছে আমরা আসি যে আইডেন্টিফাই এ রিসার্চ টপিক। আপনাদের আমি আরেকটু বলে রাখি, এখানে বেশ কিছু টপিক আমরা খুব ফাস্ট যাব, কারণ আমরা যদি থিওরিটিক্যাল বিষয়ে অনেক বেশি টাইম দিয়ে দিই তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যখন শুরু হবে ওইখানে আমরা টাইম খুব একটা পাবো না। এক্ষেত্রে আমরা খুব দ্রুত 2টা বা 3টা ক্লাসের ভিতরে থিওরিটিক্যাল প্রত্যেকটা বিষয় আমরা কভার করব, যেহেতু অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে। তো আজকের ক্লাস আর তার পরের দিন আরেকটা ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা সমস্ত ধরনের থিওরিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো কভার করব, আর এরপর থেকে প্র্যাকটিক্যাল শুরু করব। সেক্ষেত্রে আমরা খুব ফাস্ট যাব যাতে করে প্রবলেম না হয়, কারণ প্র্যাকটিক্যালে যত বেশি টাইম দিব তত আমাদের জন্য বেটার হবে। ওকে, ফার্স্ট হচ্ছে রিসার্চ টপিক সিলেকশন। রিসার্চ টপিক সিলেকশন করতে হলে আপনাদেরকে একটা ন্যারো ডাউন বা খুব ন্যারো বা স্পেসিফিক এক টপিক নিয়ে কাজ করতে হবে। কখনোই আপনারা একটা ব্রড বা লার্জ একটা বিষয় নিয়ে কাজ করতে পারবেন না, কারণ ওইটা রিসার্চ এরিয়া হতে পারে কিন্তু ওইটা রিসার্চ টপিক না। যেমন ক্যান্সার নিয়ে কাজ করা, বা আপনি অনকোলজিতে হয়তো পড়াশোনা করছেন বা নিউরোসায়েন্সে পড়াশোনা করছেন, এটা একটা সাবজেক্ট হতে পারে, এটা একটা রিসার্চ এরিয়াও হতে পারে, কিন্তু এটা রিসার্চ টপিক না। রিসার্চ টপিক হতে হবে একদম ছোট ন্যারো একটা টপিক, খুবই স্পেসিফিক, ওরকম একটা টপিক আপনি নেবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে টপিকটা আপনি নিয়ে কাজ করতে চাবেন ওইটার প্রতি আপনার একটা প্যাশন থাকতে হবে। বিষয়টা এরকম না যে আপনার কোনো প্যাশন নেই বাট আপনি ওটাতে কাজ করতে চাচ্ছেন। যদি করেন হয়তো কয়েকদিন কাজ করতে পারবেন, এরপর ওইটাকে আর কন্টিনিউ করতে পারবেন না, দেন আপনাকে রিসার্চ ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই ওইটার প্রতি আপনাকে অনেক বেশি প্যাশনেট থাকতে হবে। এরপর আরেকটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস। অলওয়েজ ট্রাই করবেন যখন টপিক সিলেক্ট করবেন সেটা যাতে রিসেন্ট বা আপডেটেড একটা ট্রেন্ডের সাথে মিলে। সাপোজ আজকে থেকে আরও অনেক বছর আগে প্লাগ এই রোগটা ছিল, ডিজিজটা ছিল। এখন এই ধরনের কোনো রোগ নর্মালি হয় না, ডিজিজ হয় না। এখন আপনি কি ওইটা নিয়ে কাজ করবেন? আপনি চাইলে করতে পারেন, কিন্তু যেহেতু এটা হয় না সো এটা নিয়ে কাজ করে খুব একটা বেশি লাভ হবে না। এরপর ধরেন যে অনেক ডিজিজ আছে যেগুলি খুব কম পরিমাণে মানুষের হয়। দেখা গেছে আপনার ধরেন আমেরিকার একটা অঞ্চল আছে, একটা পাহাড়ি অঞ্চল, ওই জায়গাতে শুধুমাত্র ওই ডিজিজটা হয়, ওই রিজনের মধ্যে ওই ডিজিজটা হয়। কারণ হচ্ছে ওইখানে ওই মাইক্রো অর্গানিজমটা হচ্ছে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোথাও ওই মাইক্রো অর্গানিজম বাঁচতে পারে না। এখন আপনি কি ওইটা নিয়ে কাজ করবেন কিনা দেখেন, এটা কিন্তু খুবই স্পেসিফিক, বাট এটা নিয়ে যদি কাজ করেন আপনার টপিক স্পেসিফিক হবে কিন্তু এইটার কিন্তু ইম্প্যাক্ট অনেক কম। তাই অলওয়েজ ট্রাই করবেন যেটাতে অনেক বেশি মাস নাম্বার অফ পিপল তাদের উপর ইম্প্যাক্ট ফেলা যায়, ওইরকম একটা কোনো কিছু নিয়ে কাজ করার জন্য, বাট স্পেসিফিক। ওকে, সেক্ষেত্রে ট্রেন্ড যেটা আছে এটা আপনি খেয়াল করতে পারেন। যেমন যখন কোভিড-19 শুরু হয়েছিল 2020-এর শুরু থেকে 2022-এর শেষ পর্যন্ত প্রায় 2 বছর, তখন ট্রেন্ডে ছিল এটা। এরপর আরও বেশ কিছু আমরা ভাইরাস দেখতে পেয়েছি, যেমন নিপা ভাইরাস দেখতে পেয়েছি। এরপর রাশিয়ার সাইবেরিয়া থেকে জম্বি ভাইরাস, এটা দেখতে পেয়েছি আমরা বেশ কিছুটা সময়। অর্থাৎ এক একটা সময় এক একটা আউটব্রেক হয়, এক একটা ডিজিজ হচ্ছে আমরা দেখতে পাই, তখন ওইটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। যেমন সারা বছরে হচ্ছে ডেঙ্গু আমরা এই পেশেন্টগুলো দেখি। এরপর এখন পর্যন্ত র্যাবিস ভাইরাসটাকে ট্রিটমেন্ট করার জন্য ভালো কোনো আমরা ড্রাগ বাজারে নিয়ে আসতে পারিনি।
এই ধরনের বিষয়গুলো যেটাতে হচ্ছে অনেক বেশি পরিমাণ মানুষ ইনভলভ হয়, ওই ধরনের একটা ট্রেন্ডি যে সাবজেক্ট বা ট্রেন্ডি একটা বিষয় নিয়ে হচ্ছে কাজ করতে হবে। সেক্ষেত্রে যে কোনো ধরনের ক্যান্সার নিয়ে কাজ করতে পারেন নরমালি, কারণ হিউজ পরিমাণ ক্যান্সারে রোগী আছে বা অনেক মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, ওকে? এই ধরনের যে ক্যান্সারগুলো আছে। এরপর হচ্ছে লিটারেচার রিভিউ করতে হবে আপনাদেরকে, অর্থাৎ আপনি যদি আপডেটেড কোনো টপিক নিয়ে কাজ করতে চান, দেখতে হবে আপনাকে লাস্ট কোন কোন পাবলিকেশনগুলো করা হয়েছে, লাস্ট কোন কোন কাজগুলো করা হয়েছে। সো ওই কাজগুলো যদি আপনি করেন তাহলে তো কাজে রিপিটেশন হবে, বাট আপনি ওইটা করবেন না, ওই জায়গা থেকে যে রিসার্চ গ্যাপ আছে ওইটা নিয়ে কাজ করবেন। আর আপনি যদি লেটেস্ট কাজগুলো যদি না পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গা থেকে শুরু করবেন। দেখা যাবে আপনি ৩ বছর একটা গবেষণা করেছেন, কিন্তু ওইটা আজকে থেকে আর ৭ বছর আগে পাবলিশ হয়েছে, বা আজকে থেকে ২ বছর আগে ওই কাজটা অন্য কেউ করে ওইটা পাবলিশ করে দিয়েছে। বাট আপনি যদি রিসেন্ট পেপারগুলো পড়েন সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই লিটারেচার রিভিউ বা রিসেন্ট যে পেপার আছে সেগুলো আপনাকে পড়তে হবে টপিক সিলেকশনের জন্য। এরপর হচ্ছে আইডেন্টিফাই এ রিসার্চ গ্যাপ। আপনাকে একটা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা বলেছি আপনি এটা কনক্লুশন ওইখানে পাবেন, বা কনক্লুশনের ফিউচার পার্সপেক্টিভ বা ফিউচার ডিরেকশন নামে একটা অপশন থাকে, একটা সেকশন থাকবে রিসার্চ আর্টিকেলে, ওইখানে আপনি পেয়ে যাবেন, অথবা লিমিটেশন নামে একটা থাকতে পারে ওইখানে পেয়ে যাবেন, অথবা ডিসকাশনের মধ্যে মাঝে মাঝে পেতে পারেন, কারণ এখানে হচ্ছে কম্পারিজন করা হয় প্রিভিয়াস পাবলিকেশন সাথে আপনাদের যে কাজ আছে বা আমাদের যে রিসার্চ আছে ওইটার যে একটা কম্পারিজনটা করা হয়। অর্থাৎ এইসব ক্ষেত্রে আপনি রিসার্চ গ্যাপ এটা পেয়ে যেতে পারেন। অনেক সময় দেখা যায় অ্যাবস্ট্রাক্টের একদম শেষের যে কয়েকটা লাইন আছে ওইখানে কিন্তু ফিউচার ডিরেকশন বা রিসার্চ গ্যাপ পাওয়া যায়। সো এই বিষয়গুলো আপনি যদি খেয়াল রাখেন খুব ইজিলি কিন্তু রিসার্চ গ্যাপটা পেয়ে যাবেন। এগুলো কেন দরকার? এগুলো দরকার হচ্ছে এই যে এইটার জন্য, রিসার্চ টপিক সিলেকশনের জন্য। এরপর হচ্ছে ফর্মুলেট অ্যান্ড রিসার্চ কোশ্চেন। আপনি যেই প্রবলেমটা সলভ করতে চান, জি জি শিওর। ভাই আপনার সাউন্ডটা না খুব স্লো আসছে, মানে আমি খুব আস্তে শুনতে পাচ্ছি, বাকিরা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই আপনি আরেকটু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি শুনতে পাচ্ছি, আপনি কাইন্ডলি কন্টিনিউ করেন। জি জি হুম 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 জি 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 সাপোজ আপনাকে আমি একটু সহজ করে বুঝাই। সাপোজ আপনি হচ্ছে অ্যালজিমার ডিজিজ নিয়ে কাজ করতে চান। এটা হচ্ছে একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার বা নিউরো সায়েন্স যদি বলি, বা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার অর্থাৎ ব্রেইন ডিসঅর্ডার, ওকে? এখন আপনি এটা নিয়ে কাজ করতে চান, খুব ভালো কথা, কাজ করেন আপনি, কিন্তু কোনটা নিয়ে কাজ করবেন প্রশ্ন হচ্ছে এটা। আপনি তো জাস্ট ডিজিজের নামটা জানেন। এখন আপনাকে কি করতে হবে, রিসেন্ট যে কাজগুলো হয়েছে এই টপিকের উপর, তাই না? ওগুলো আপনাকে পড়তে হবে। ওগুলো যদি আপনি পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখন পর্যন্ত এই পর্যন্ত কাজটা হয়েছে, তারা এই মলিকুলার লেভেলে কাজ করেছে, তারা এই মেথডটা ফলো করেছে, তারা এখানে এই কনসেন্ট্রেশন নিয়ে কাজ করেছে, ওকে? আবার তারা ওই পেপারের মধ্যে বলে দিয়েছে যে আমরা 500 মিলিগ্রাম এটা নিয়ে কাজ করেছে, তবে আমাদের কাছে মনে হচ্ছে আমরা যদি 800 মিলিগ্রাম নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে হয়তো ভালো একটা রেজাল্ট পেতাম। সাপোজ ওরা এটা বলে দিয়েছে পেপারের মধ্যে, কিন্তু ওরা এটা করে নাই। তখন আপনি কি বুঝতে পারলেন? আপনি বুঝতে পারলেন যে তারা 500 নিয়ে কাজ করছে, তারা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে এবং তারা প্রেডিক্ট করছে ফার্দার কেউ যদি এটাতে 800 নিয়ে কাজ করে বা 1000 নিয়ে কাজ করে তাহলে তার এর থেকে বেটার রেজাল্ট পাবে। তার মানে আপনি এই জায়গা থেকে কিন্তু কনসেন্ট্রেশনের একটা রিসার্চ গ্যাপ খুঁজে পেলেন, তাই না? ওকে ফাইন। এরপর দেখবেন যে অন্য একটা পেপার তারা হয়তো বলেছে যে আমরা এই মেথডে কাজ করেছি, তবে আরেকটা মেথড আছে এইটার দিয়েও কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো আরেকটু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তখন আপনি কি করতে পারেন, ওই মেথডটা ফলো করতে পারেন, কারণ তারা একটা প্রেডিক্ট করেছে যে তারা তাদের লিমিটেশনের কারণে ওই মেথডটা ইউজ করতে পারে না, কারণ ওইটা হয়তো অনেক টাইম কনজিউমিং, ওইটা হয়তো অনেক টাকা লাগবে ওইটা করার জন্য, কিন্তু আপনি ওইটা করলেন আর কি। এই যে আপনি যখন নাকি পেপারগুলো পড়বেন প্রিভিয়াস, সেক্ষেত্রে আপনি বেশ কিছু প্রেডিকশন পাবেন এক্সিস্টিং পাবলিকেশন থেকে,
রাইট? দেন আপনি ওইটা নিবেন, নিয়ে হচ্ছে আপনি আপনার ল্যাবে কাজ করতে পারেন। এরকম করে আপনি যখন অনেকগুলো পেপার পড়বেন, সাপোজ যে ১০০ টা পেপার পড়লেন। এখন কথা হচ্ছে আপনি কি ১০০ টা পেপার বসে, বসে পড়বেন? আপনার কি এত সময় আছে? উত্তর হচ্ছে না। আপনার হাতে এত সময় নেই। আপনি খুব ব্যস্ত মানুষ। তখন আপনি কি করবেন? আপনি এআই তাদের হেল্প নিতে পারেন। তাই না? আপনি একটা পেপার যদি ChatGPT তে আপলোড করেন বা Gemini তে আপলোড করেন বা Claude আছে, Grok আছে, মানুষ আছে। এই ধরনের অনেকগুলো Perplexity আছে। এরকম অনেক ধরনের এআই আছে। DeepSeek আছে। এগুলোতে যদি আপলোড করে যদি বলেন আমাকে পুরো পেপারটা সামারি করে দাও। ওরা কিন্তু পুরো পেপারটা সামারি করে দিবে। আপনি যদি বলেন যে এই পেপারের মধ্যে কি, কি রিসার্চ গ্যাপ আছে, কি, কি লিমিটেশন আছে জাস্ট আমাকে ওগুলা দাও। ওরা ইনস্ট্যান্ট আপনাকে ওইটা দিয়ে দিবে। আপনি ওদেরকে যদি বলেন যে এইটার মধ্যে কোন মেথডটা ইউজ করা হয়েছে ওই মেথডটা আমাকে দাও। ওরা আপনাকে ওই মেথডটা দিয়ে দিবে। শুধুমাত্র যে এআই গুলো বললাম এগুলো ছাড়াও আরো অনেক আছে। যেমন কনসেনসাস আছে। তারপর এক্সপ্লেইন পেপার থেকে আপনি নিতে পারেন। চ্যাট পিডিএফ আছে এটা থেকে আপনি নিতে পারেন। এছাড়া আরো বেশ অনেকগুলো আছে। আমাদের একটা প্লেলিস্ট করা আছে। আপনারা একটু কাইন্ডলি দেখবেন আর্টিকেল সার্চ এরকম নামে। আর্টিকেল রিডিং অ্যান্ড সার্চিং বা সার্চিং অ্যান্ড রিডিং এরকম নামে একটা প্লেলিস্ট করা আছে। এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। ওইটা যদি আপনারা দেখেন আই থিংক আপনাদের অনেক হেল্প হবে। দেখবেন ওইখানে অনেকগুলো টুল আমরা দেখিয়েছি। আপনি একটা পেপার কতটা ফাস্ট পড়তে পারেন। যদিও ওই ক্লাসগুলো আজকে থেকে আরো ২ বছর আগে আমরা নিয়েছি প্রায় অলমোস্ট। বেশ অনেক আগের ক্লাস। বাট অনেক কিছু হয়তো চেঞ্জ হয়েছে। যেহেতু সফটওয়্যার এগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে। তখনও তো এত নিউ এআই গুলো আসে নাই। ওই ক্লাসগুলো বেশ আগে। বাট আপনি যদি ওগুলো ইউজ করেন সেক্ষেত্রে অনেকটা হেল্প কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ পুরো পেপার আপনাকে পড়তে হচ্ছে না। না পড়ে পুরো পেপারটাকে সামারি করে আপনার প্রয়োজনীয় যতটুকু ইনফরমেশন আছে ওইটুকু এক্সট্রাক্ট করে নিলেন। আপনার কিন্তু কাজ হয়ে গেল। এখন আপনি প্রায় ১০০ টা পেপার এরকম করে পড়েন। রাইট? আপনার কত সময় লাগবে আমাকে বলেন? ১ দিন? ২ দিন? এর থেকে বেশি তো লাগার কথা না। সো একটা রিসার্চ টপিক নেওয়ার জন্য আপনি কি ১-২ দিন সময় কি দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি রিসার্চ টপিকটাকে সিলেক্ট করতে পারেন বা রিসার্চ গ্যাপটাকে খুঁজে বের করতে পারেন। তারা কোন, কোন মেথড ইউজ করেছে সেটা আপনি খুঁজে বের করতে পারেন। ভাই আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের একটা প্লে লিস্ট করা আছে। আপনি কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ওইটা পেয়ে যাবেন। ওইটা একটু কাইন্ডলি দেখে আসেন। এরপর প্রবলেম থাকে আমাকে জানাবেন। ওকে? আমরা আবার হচ্ছে সরাসরি এআই দিয়ে দেখাই না কেন? কারণ এটা আসলে অনেক মানে ভালো, খারাপ কোনো কিছু না। বাট প্রবলেম হচ্ছে মানুষ এটা আনইথিক্যাল কাজে অনেক বেশি ইউজ করে। বিষয়টা হচ্ছে এআই আপনাকে যেটা বলবে ওইটা যে 100% অ্যাকুরেট বিষয়টা তা না। অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি ওইটাকে আপনার একজন অ্যাসিস্ট্যান্টস হিসেবে নিতে পারেন। বাট আমরা ম্যাক্সিমাম সময় করি কি ডিসিশন মেকার হিসেবে ওইটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এটা হচ্ছে প্রবলেম। অর্থাৎ ChatGPT আমাকে যেটা বলছে আমি জাস্ট ওইটাই নেই। আমি আর ফার্দার ভেরিফাই করি না। কারণ অনেক সময় হ্যালুসিনেশন করে এআই গুলো অ্যান্সার দেয়। বাট ওইটা তো ভুল, রাইট? সায়েন্টিফিক কমিউনিটিতে আমরা 100% অ্যাকুরেট যেটা ওইটাই শুধুমাত্র ইউজ করতে পারি। ওইটাই অ্যাকসেপ্টেবল। সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভেরিফাই করে নিতে হবে। সেজন্য ওইটা নরমালি আমি অ্যাজ ইউজুয়াল দেখাই না। আমি এখন পর্যন্ত ওইরকম কোনো এআই ইউজ করে কোনো ভিডিও এখন পর্যন্ত আমি আপলোড করিনি আমাদের ইউটিউব চ্যানেলে। আর এখন পর্যন্ত কোনোটা দেখায়ও নাই ওরকম ক্লাসের ভিতরে। কারণ মানুষ এই জিনিসটা অনেক বেশি মিসগাইড হবে। তো নিজের দায়িত্বশীলতার জায়গা থেকেই এটা না করা। বাট কি আমাকে প্রশ্ন করলে আমি বলে দেই। ভালোমতো বুঝিয়ে এটা বলে দেই আরকি। বাট আপনি ওইটাকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারেন। তবে ডিসিশন মেকার হিসেবে নিতে পারেন না। অবশ্যই ওইটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ওকে। নেক্সট স্লাইড যদি একটু বলি, কনসিডার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। আপনাকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখা উচিত যখন আপনি এটা নিয়ে কাজ করবেন। আপনি এমন একটা টপিক নিবেন যেটা মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে। এটার মানে কি বোঝাচ্ছি? সাপোজ আপনি এমন একটা কাজ করলেন যেটার কোনো ফিউচার নাই বা যেটা কোনো প্রবলেম সলভ করবে না, অথবা এইটা কোনো মানে এটার আপনি যে রিসার্চটা করলেন, আপনি যদি সাকসেস হন এরপরে কোনো লাভ নেই। সহজ কথা হচ্ছে এটা। তাহলে ওরকম কোনো টপিক নেওয়া যাবে না। আপনাকে এমন একটা টপিক নিতে হবে যেটাতে যদি আপনি সাকসেস হন তাহলে অনেক মানুষের উপকার হবে। আপনার ওই ডাটাটা আরো রিসার্চার ইউজ করে তারা তাদের রিসার্চের গ্রোথটাকে বাড়াতে পারবে।
আর আপনি যদি ফেইলিওর হন তাও কোনো প্রবলেম নেই, তখন অন্যান্য রিসার্চার বুঝবে যে না আপনি যেটা নিয়ে কাজ করেছেন এটা খারাপ না, এটা যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে সো এটা নিয়ে ফার্দার আর কাজ করা যাবে না। সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি রিসার্চ করতে চান হচ্ছে গ্লাস ফ্রগ নিয়ে। গ্লাস ফ্রগ জিনিসটা কি? এটা হচ্ছে একটা মানে ব্যাং, বাংলা যদি আমরা বলি ব্যাং, আর এটা হচ্ছে একদম গ্লাসের মতো, অর্থাৎ কাঁচ যেরকম ওরকম গ্লাস ফ্রগ। এটা নিয়ে কেন কথা বলছি, কারণ 2023 বা 22 সালে সম্ভবত আমি একটা এডিটোরিয়াল টাইপের লিখেছিলাম গ্লাস ফ্রগ নিয়ে। আনফর্চুনেটলি ওটা রিজেক্ট হয়েছে, পরে ওইটার সাবমিট করি নাই আমি। জাস্ট আমি আমার কিউরিওসিটির জায়গা থেকে ওটা করেছিলাম, আপনাদের একটু দেখাই আমি। ওয়েট, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। গ্লাস ফ্রগ, ওকে, এই যে দেখেন এটা হচ্ছে গ্লাস ফ্রগ। এইটার আপনার মানে নিজস্ব ওরকম কোনো কালার নাই, এটা যখন যেখানে বসবে ওরকমই হচ্ছে কালারটা দেখা যাবে, অনেকটা গ্লাসের মতো। এই যে দেখেন এখান থেকে ভালো মতো বোঝা যাচ্ছে না, কারণ এটা যেখানে বসছে ওইটার মতো কালার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদম সাদা স্বচ্ছ, এই যে এটা অনেকটা এরকম। এই যে দেখেন যেটা একদম সাদা স্বচ্ছ। সাপোজ আপনি এটা নিয়ে কাজ করলেন, প্রথমত আপনি যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু এটা নিয়ে কাজ করার ফলে ইমপ্যাক্টটা কি হবে, এটার কি কোনো রিয়েল ওয়ার্ল্ড বা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন আছে নাকি নাই? উত্তর হচ্ছে না, নাই। তার মানে এই গবেষণার ক্ষেত্রে আমি যদি একটা টাকাও খরচ করি, একটা মিনিটও আমি এখানে ব্যয় করি, এটার কিন্তু কোনো বেনিফিট নেই, কোনো ইমপ্যাক্ট নাই। তো এই ধরনের কোনো কাজ করা যাবে না। বোঝা গেছে বিষয়টা? এরপর আমি আরেকটা এডিটরি আরেকম বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করেছিলাম, কিন্তু ওগুলো পরে আর সাবমিট করা হয় নাই। যেমন গ্রিন অ্যানাকোন্ডা, ওইটা আপনাদেরকে কয়েকটা বিষয় দেখায় আর কি, যে টপিক সিলেকশন কিভাবে করতে হয়, এগুলো আপনারা কখনো নিবেন না। ওকে, যেমন আমি যদি বলি গ্রিন অ্যানাকোন্ডা, ওকে, সাপোজ আমি এটা নিয়ে কাজ করতে চাই, এইটার যে বিভিন্ন যে পরিবেশের সাথে তার খাপ খাওয়ানো, তার ইম্প্যাক্ট, এটা পরিবেশের মধ্যে কি কি ভারসাম্য রক্ষা করছে, ওকে, এরকম যে বিভিন্ন বিষয় আছে এরকম। তো এটা হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা। এখন কথা হচ্ছে এই যে এই টপিকগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, রিসার্চ করেন, এটার কি কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে? উত্তর হচ্ছে না। আপনি যদি কোনো সাকসেস হন, আপনি কি কোনো প্রবলেম সলভ করেন? উত্তর হচ্ছে না, করলেন না। সো এটা আপনার কাজ না। সো এই ধরনের কোনো টপিক নেওয়া যাবে না। আপনাকে এমন টপিক নিতে হবে যেটা একটা বেনিফিট আপনাকে দিবে, অপর কেউ দিবে। তার মানে এটা না যে ওইটা নিয়ে কেউ গবেষণা করবে না, অবশ্যই গবেষণা করবে। যাদের দরকার আছে তারা করবে, আপনার আমার দরকার নাই। সো আমরা ওই ধরনের কোনো টপিক নিব না। ওকে, এটা হচ্ছে আপনার মূলত কনসিডার করতে হবে যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যেটা আছে এটা। ওকে, নেক্সট, কনসাল্ট উইথ এক্সপার্টস। আপনি যখন একটা রিসার্চ টপিক সিলেক্ট করবেন, অবশ্যই যারা আপনার এক্সপার্ট আছে তাদের সাথে ডিসকাস করবেন, নিজে নিজে একটা টপিক সিলেক্ট করবেন না। আপনার মাথায় অনেক আইডিয়া আসতে পারে, এটা খারাপ কোনো কিছু না। আর আপনি যে একদম কোনো কিছু বুঝেন না বিষয়টা তাও না। আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি পড়াশোনা করছেন, আপনি ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি কোয়ালিফাইড, সব কিছু ঠিক আছে। বাট এর পরেও যে বিষয়ে এক্সপার্ট, আমাদের উচিত তাদের সাথে হচ্ছে কনসাল্ট করা। যেমন আমি পার্সোনালি যদি বলি, আমি এখন পর্যন্ত কোনো কেস স্টাডি করি নাই, এটা মূলত ডক্টরদের কাজ। এখন আমি যখন এটা নিয়ে কাজ করতে যাব, অবশ্যই আমাকে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, ডক্টর উইথ রিসার্চার, ওকে, তাদের সাথে কনসাল্ট করতে হবে। আমি এখন পর্যন্ত কোনো মেটা অ্যানালাইসিস করিনি। তার মানে যখন আমি মেটা অ্যানালাইসিস করতে যাব, অবশ্যই এমন কারোর সাথে আমি ডিসকাস করব যে অলরেডি এই বিষয়ে কাজ করেছে, সে ভালো ভালো কিছু জায়গায় পেপার পাবলিশ করেছে। তাই আপনি যখন একটা টপিক সিলেক্ট করবেন, অবশ্যই আপনার একজন মেন্টর থাকা চাই, বা কলিগ বা প্রফেসর, সুপারভাইজার বা ইউনিভার্সিটির বড় ভাই, যেই হোক, তাদের সাথে আপনি কনসাল্ট করবেন যে আমি কি এটা নিয়ে কাজ করবো নাকি করবো না। সে যদি ওই বিষয়ে এক্সপার্ট হয়, অবশ্যই তার সাথে ডিসকাস করতে হবে, সে আপনাকে গাইড করবে যে আপনার এটা নিয়ে কাজ করা উচিত অথবা এটা নিয়ে কাজ করা উচিত না। যেমন আমি যদি বলি, আমি আমার কয়েকটা সেক্টরে অনেক পেপার পাবলিশ করেছি এখন পর্যন্ত, অনেক হাই ইম্প্যাক্টে। তাই আমি বলতে পারি আপনি যদি এই টপিক নিয়ে কাজ করেন, পেপারটা কিন্তু এত ইম্প্যাক্টের মধ্যে পাবলিশ হবে। আর আপনি যদি এটা নিয়ে কাজ করেন, খুব পসিবিলিটি আছে আপনার পেপারটা হয়তো ভালো কোনো জার্নালে পাবলিশ হবে না। আমার কথাটা হচ্ছে 100% অ্যাকুরেট,
বিষয়টা ওরকম না, তবে 100% অ্যাকুরেট না হলেও 95% অ্যাকুরেট, এটা আপনাকে মেনে নিতে হবে। ওকে, যেহেতু আমি এটা নিয়ে আজকে অনেক বছর ধরে কাজ করছি, দ্যাটস আমি এটা জানি, আমি এটা বলতে পারি। একইভাবে যে বিষয়ে কাজ করে আপনার অবশ্যই ওই বিষয়ে যারা এক্সপার্ট আছে তাদের সাথে কনসাল্ট করে হচ্ছে আপনি কাজ করবেন। আমি ড্রাগ ডিজাইনের উপর কাজ করি, পেপার পাবলিশ করেছে, তো আমি বলতে পারি ভাই তুমি যদি এই টপিকটা নাও এটা তোমার জন্য বেটার হবে, তুমি এটা নিও না, কারণ এইটা নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে, বা এটা নিয়ে হয়তো হাই ইম্প্যাক্টে কোনো পেপার পাবলিশ হবে না। ওকে, সো অবশ্যই আপনাকে কনসাল্ট করতে হবে যে এক্সপার্ট এই বিষয়ের উপর, এমন কারোর সাথে। এরপর হচ্ছে অ্যাসিস ফিজিবিলিটি মিনস আপনি চাইলে তো কোনো কাজ শুরু করে দিতে পারেন না, কারণ একটা রিসার্চ টপিক আপনি নিলেন, কিন্তু ওইটাকে পারফর্ম করার জন্য যে ধরনের ফ্যাসিলিটি দরকার হয় ওগুলো আপনার কাছে আছে নাকি নাই এই বিষয়টাকে এনশিওর করা। যেমন ধরেন যে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, আমি চাই যে পিসিআর নিয়ে কাজ করব। সাপোজ আমি এমন একটা ইউনিভার্সিটিতে আছি সেখানে কোনো পিসিআর মেশিন নেই। ইজ ইট পসিবল টু ওয়ার্ক ইন দ্যাট ইউনিভার্সিটি? অ্যান্সার ইজ নট। ইটস নট পসিবল টু পারফর্ম দিস টাইপ অফ experiment in that university. Because of that, there is no facility to conduct this type of work. একটা পিসিআর মেশিন নাই, ওই পিসিআর মেশিন যে পারফর্ম করবে যে লোক, ওই লোকটা ওইখানে নাই, তার মানে ওই ইউনিভার্সিটিতে ওই ধরনের কোনো কাজ করা পসিবল না। হয়তো ওই স্টুডেন্টের টপিকটা খুবই ভালো ছিল, এক্সিলেন্ট ছিল, কোনো ডাউট নাই, বাট প্রবলেম হচ্ছে তার রিসোর্স নাই। দ্যাট মিনস অবশ্যই আপনাকে রিসোর্সের দিকে খেয়াল করতে হবে। এরপর ওইটার যে শুধু রিসার্চ বিষয়টা ওরকম না, ওই কাজটা কন্ডাক্ট করতে হচ্ছে টাকা লাগবে, রিসার্চের কাজটা করতে টাকা লাগবে, তার টাকা নেই। সো এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। অথবা তার কাছে হচ্ছে মেশিন আছে, টাকা আছে, কিন্তু যে ইউজার যেটাকে ইউজ করবে ওরকম কোনো এক্সপার্ট নাই, তার মানে কাজ করা যাবে না। এরপর আমার বেশ কিছু টুল দরকার হবে, যেমন আমরা যদি মলিকুলার ডাইনামিক সিমুলেশন করতে চাই আমাদের গ্রোম্যাক লাগে, সো এটা মোটামুটি একটা এক্সপেন্সিভ সফটওয়্যার, আমার এটা নাই, সো আমার এই কাজটা করা যাবে না তখন ওইখানে। যদি এটা আমরা পারচেস করি বা ম্যানেজ করতে পারি তখন এটা কাজ করতে পারি। এরপর আমি মাস্টার্সের স্টুডেন্ট, সাপোজ আমার কাজ, আমার হাতে সময় আছে টোটাল 1 বছর, টোটাল মাস্টার্সের ডিউরেশন, আমি এটা খুব ভালো মতো জানি। ইভেন আমার কোর্স আছে, কোর্স শেষ করার পর সাপোজ 2 মাস সময় আছে, এই 2 মাসের ভিতরে আমার থিসিস কমপ্লিট করতে হবে। তার মানে এখন কি আমি এমন কোনো বড় টপিক নিতে পারবো যেটা কিনা 2 মাসের অনেক বেশি সময় লাগে? উত্তর হচ্ছে না। তার মানে এখানে টাইম যেটা আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিসোর্স। ওকে, সো উই নিড টু কনসিডার দ্য টাইম ফর আওয়ার এক্সপেরিমেন্ট। তার মানে আমাদের এখানে অনেকগুলো বিষয় হচ্ছে এখানে কনসিডার করতে হবে। প্রথম হচ্ছে টাকা, এরপর হচ্ছে মেশিন, ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলো, ল্যাব ফ্যাসিলিটি, ইউজার এক্সপার্ট আছে কিনা, এরপর আমার হাতে যথেষ্ট সময় আছে কিনা, আমার টাকা আছে কিনা, আমার ডাটা আছে কিনা, আমার যে টুল সফটওয়্যার যেগুলো আছে এগুলো আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে কনসিডার করতে হবে। আমাকে একটু বলেন তো বিষয়গুলো কি আপনারা ধরতে পারছেন? ওকে, তার মানে শুধুমাত্র আমি একটা টপিক সিলেক্ট করলে হবে না, তার পারিপার্শ্বিক অনেক কিছু আমাদের চিন্তা করতে হবে। এরপর হচ্ছে কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ, যেটা আমরা অলরেডি বলেছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার ইনফরমেশন বা গ্যাদার যেগুলো আছে ওগুলো আপনি একত্র করবেন, যে আমি টোটাল 100টা পেপার পড়তে চাই, সো ওইটাকে আপনি একসাথে গ্যাদার করলেন। ওকে, এটা হতে পারে আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, মেটা অ্যানালাইসিস বা বুক চ্যাপ্টার, এনিথিং এলস। এরপর আপনি ওগুলোকে অ্যানালাইসিং করবেন, ফাইন্ডিং যেটা আমরা সামারি বললাম মাত্র, যে প্রিভিয়াস যে রিসার্চ আছে ওগুলোর যে ফাইন্ডিং, তারপর হচ্ছে রেজাল্ট সেকশন, তার যে রিসার্চ গ্যাপ, কোন মেথড ইউজ করছে, কত কনসেন্ট্রেশন ইউজ করছে, কোন কোন মেশিন তার ইউজ করছে, এই বিষয়গুলো হচ্ছে স্টাডি করতে হবে। এরপর হচ্ছে ডেভেলপ করতে হবে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আপনি প্রিভিয়াসগুলো থেকে পড়ে আপনি নিজের একটা থিম দাঁড় করানো, এটা করতে হবে। এরপর ডিজাইন করতে হবে রিসার্চ, আপনি তো প্রিভিয়াস ইনফরমেশন তো নিলেন, নেওয়ার পর আপনার নিজের একটা রিসার্চ তো ডিজাইন করতে হবে। আপনি কোন মেথডে কাজ করবেন, আপনি কি কোয়ালিটেটিভ করবেন নাকি কোয়ান্টিটেটিভ করবেন নাকি হচ্ছে মিক্সড করে করবেন, দুইটা একসাথে করবেন, আপনি কি ইন সিলিকো করবেন নাকি ইন ভিট্রো করবেন নাকি ইন ভিভো করবেন নাকি এক্স ভিভো করবেন। ওকে, এই যে যে ডিফারেন্সিয়েট এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, নাকি আপনি সবগুলো একত্রে করবেন। যেমন আমি এখন যদি বলি আমি হচ্ছে ইন সিলিকো এবং ইন ভিট্রো দুইটা কম্বাইন্ডলি করছি ফর মাই মাস্টার্স থিসিস,
আমি এখানে কিন্তু ইন ভিভো আই মিন ক্লিনিক্যাল এগুলো কোনো কিছু অ্যাড করিনি। ইটস নট পসিবল টু অ্যাড ইন মাই টপিক। ওকে, ইটস পসিবল বাট উই হ্যাভ নো টাইম, উই হ্যাভ নো এনাফ টাইম টু পারফর্ম দিস। এরপর হচ্ছে আপনাকে ডেভেলপ করতে হবে একটা রিসার্চ প্ল্যান, যেটা আপনি নিচে কাজ করতে চান ওইরকম। এরপর অবটেন করতে হবে অ্যাপ্রুভাল। সাপোজ আমি যদি চাই যে হিউম্যান নিয়ে কাজ করব, অবশ্যই আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে। আই নিড টু টেক দ্য অ্যাপ্রুভাল ফ্রম মাই ইউনিভার্সিটি অলসো মাই হসপিটাল। কারণ পেশেন্টের যে ইনফরমেশন এটা হচ্ছে হসপিটাল আমাকে প্রোভাইড করবে। ওকে, ওর যে ডাটা আছে ডাটা আমাকে প্রোভাইড করবে। সো ইজ ইট লিগাল অর নট, এই বিষয়গুলোর জন্য আমাকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে। আর অ্যাপ্রুভালটা সাবমিট করতে হবে জার্নালে। যখন আমরা কাজটা কমপ্লিট করব, তখন সাবমিট যখন জার্নালে করব, তখন জার্নালকে আমাকে এটা বলতে হবে যে দেখো আমি যে কাজটা করেছি এটা লিগ্যাল কাজ, এটা কোনো ম্যানিপুলেশন আমরা করি নাই, আমরা অন্য কোনো জায়গা থেকে ডাটা চুরি করে নেই নাই, এটা অ্যাকচুয়াল কাজ, আমরা নিজেরাই হচ্ছে এই ডাটাটাকে নিয়েছি ফ্রম দ্য পেশেন্ট, ফ্রম দ্য হসপিটাল। এই যে দেখো এই হচ্ছে আমাদের পেপার, এই হচ্ছে আমাদের হসপিটাল, আমাদের এটা দিয়েছে, ইভেন আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা এটা নিয়েছি। তো এই যে একটা ইথিক্যাল অ্যাপ্রুভাল, এটা হচ্ছে নিতে হবে, ইভেন ওটাকে আপলোড করতে হবে। এটা সব কাজের জন্য লাগবে না, যখন এটা হিউম্যান টাচ বা এনিম্যাল টাচ আমরা করি তখন এই ধরনের অ্যাপ্রুভালগুলো আমাদের নিতে হয়। এরপর হচ্ছে কালেক্ট ডাটা, ডাটা আমাদের কালেক্ট করতে হবে। সাপোজ আমরা যে ডাটাটা নিচ্ছি এটা কোন ধরনের ডাটা, এটা কি হিউম্যান থেকে ডাটা নিচ্ছি নাকি হচ্ছে ল্যাবের জেনারেট আমরা ডাটা নিচ্ছি। যেমন আমরা যদি সার্ভে করি তখন মানুষ থেকে আমরা সরাসরি ডাটাটা হচ্ছে কালেক্ট করি বিভিন্ন হচ্ছে প্রশ্নপত্রের মাধ্যমে বা হচ্ছে অনলাইনের মাধ্যমে বা এমনি কাগজের মাধ্যমে। তাদেরকে আমরা বিভিন্ন প্রশ্ন করি, তারা আমাদেরকে অ্যান্সার দেয়, সি ইটস ওয়ান কাইন্ড অফ ডাটা। অথবা আমরা ল্যাবে যে কাজ করি আমরা এখান থেকে ডাটা পাই। এরপর আমরা যখন কেস স্টাডি করি বা পেশেন্ট থেকে যখন আমরা নিই তখন ওই জায়গা থেকে আমরা বেশ কিছু ডাটা পাই। সো এই যে ডাটাটাকে হচ্ছে কি করা, আপনাকে কালেক্ট করা, দেন ওইটাকে গ্যাদার করা, এরপর ডাটার যে কোয়ালিটি এই জিনিসটাকে এনশিওর করা বা ভেরিফাই করা, ডাটার মধ্যে কোনো ভুল আছে কিনা এই বিষয়টাকে আমাদের ভ্যালিড করতে হবে। ওকে, এখানে যাতে ফেক কোনো ডাটা যাতে চলে না আসে, সেটা আমাদের রেজাল্টকে অনেক বেশি ইম্প্যাক্ট করবে। এরপর হচ্ছে অ্যানালাইজ, ডাটা নিয়ে বসে থাকলে তো হবে না, অবশ্যই আমাদের উচিত ডাটাটাকে ইউজ করা, রাইট। এই যে দেখেন ওই দিন মনে হয় সফটওয়্যারটা দেখাতে পারিনি, যে এটা এখানে আছে, ওই যে এসপিএসসি সফটওয়্যার, এটা মূলত আমরা দিয়ে ডাটা অ্যানালাইসিস করি। আর আরেকটা আছে এই স্টার্টা সফটওয়্যার আছে, এটা দিয়ে ডাটা অ্যানালাইসিস করা হয়। ডাটাটাকে ক্লিন করা, অর্গানাইজ করা, এরপর হচ্ছে ইট মিনস ভালো ডাটাগুলোকে রাখা, আর যেগুলো একটু ত্রুটিপূর্ণ ডাটা আছে ওগুলোকে অ্যাভয়েড করা বা রিমুভ করা। এরপর ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এরপর আমরা ট্রাই করবো ডাটাগুলোকে একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, যাতে করে খুব প্রেজেন্টেবল হয়। এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা। এটা ডিপেন্ড করে আপনি কি ডাটা এখানে অ্যানালাইসিস করতে চান, এখানে এসডি করতে চান নাকি মিন বের করতে চান বা কি করতে চান, এটা ডিপেন্ড করে। এরপর রাইট দ্য ম্যানুস্ক্রিপ্ট, আপনার কাজ হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটাকে রাইট করা। আর একটা ম্যানুস্ক্রিপ্টের মধ্যে মূলত 3টা পোর্শন থাকে। প্রথম হচ্ছে তার অথর নিয়ে থাকে, এরপর তার মূল আর্টিকেল থাকে, আরেকটা হচ্ছে তার নিচে যে রেফারেন্স যেটা আছে এটা থাকে। এখন একটা যে আর্টিকেল ধরে নিচ্ছি, তার এটা আমরা ডিটেলসে দেখাবো পরবর্তীতে। এখানে আপনার অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, মেথড থাকবে, রেজাল্ট থাকবে, কনক্লুশন থাকবে, আরো অনেক কিছু থাকে আর কি। এটা হচ্ছে আর্টিকেলের মূল যেটা আছে এটা। এরপর আরেকটা থাকে হচ্ছে শুধুমাত্র অথরের নাম, অথর অ্যাফিলিয়েশন, এগুলো রেলিভেন্ট থাকে। আরেকটা থাকে হচ্ছে সাইট বা সোর্স। সাপোজ আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই আমি, এখানে একটু প্রবলেম হচ্ছে কারণ যেহেতু ভিপিএন ইউজ করছে। ওকে, চলে আসছে। আপনারা কাইন্ডলি কেউ একটা টপিক বলেন, আমি ওই টপিকের উপর একটা পেপার সার্চ করে আপনাদের দেখাই এখনই। এনিওয়ান, একটা টপিকের নাম বলেন, যে কোনো কিছু হতে পারে এটা। ভাই আপনার আসলে কথাটা এত স্লো, আর স্লো মিনস হচ্ছে এত কম সাউন্ড, আমি কিছু বুঝি নাই। সো আমি হচ্ছে একটা যে কোনো একটা র্যান্ডমলি একটা টপিক আপনার দেখাই আর কি, ঠিক আছে? এটা প্রবলেম নাই, সবগুলো সেম আর কি। এরপর থেকে যখন আমাদের ওরকম ক্লাস থাকবে তখন আপনারা চ্যাটে লিখে দিবেন যদি সাউন্ড প্রবলেম থাকে, সো চ্যাট থেকে আমরা নিয়ে ইনশাল্লাহ সরাসরি দেখিয়ে দিব, ওটা প্রবলেম হবে না। সাপোজ হচ্ছে ওকে আমি একটা কমন একটা টপিক দেখাই, স্পাইনাল কর্ড। আর সাপোজ এটা দেখাই আমি, সাপোজ স্পাইনাল কর্ড, আরেকটা হচ্ছে কোয়ারসেটিন। কোয়ারসেটিন ইজ দ্য কেমিক্যাল কম্পাউন্ড, দিস ইজ ক্লাস সাব ক্লাস অফ দ্য ফ্লাভোনয়েড। ওকে, আমরা দেখতে চাই যে কোয়ারসেটিন এটা একটা ফ্লাভোনয়েড, এই ফ্লাভোনয়েডটা কিভাবে স্পাইনাল কর্ড
ইনজুরি যদি হয় বা ব্রেন ইনজুরি যদি হয় এটাকে ট্রিটমেন্ট করে বা ইম্প্যাক্ট ফেলে বা প্রিভেন্ট করে এনিথিং এলস, অর্থাৎ কোনো না কোনোভাবে এটা হচ্ছে তার সাথে কানেক্টেড। হাউএভার সাপোজ এই জায়গা থেকে আমরা এইটা একটু ওপেন করি, যেমন কোয়ারসেটিন ভিডিওস, এই যে এটা র্যাটের উপরে কাজ করা হয়েছে। দেখি এটার কি কন্ডিশন আর্টিকেলের, একটু লোডিং হচ্ছে, প্রবলেম নেই। এত সময় নিচ্ছে এটা, চলে আসছে, একটু দেখি। আচ্ছা এখানে দেখেন, প্রথমত এখানে যে অথর আছে, আর এটা হচ্ছে অথর নেম, আর এখানে হচ্ছে আপনার অথর অ্যাপ্লিকেশনটা আছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে না। ওকে, আমরা যদি একটু ক্লিক করি প্রত্যেকটা অথরে, তাহলে প্রত্যেকটা অথর যে অ্যাপ্লিকেশন আছে এটা এখান থেকে দেখতে পাবো। সাপোজ এটা একটু ওপেন করি। আচ্ছা এখান থেকে প্রবলেম হচ্ছে এই জার্নাল থেকে না, জাস্ট আপনাদেরকে একটু এইভাবে দেখায় দিই, আমি পরে এটা ডিটেলসে দেখাবো না, যখন এটার উপর ক্লাস থাকবে তখন। সাপোজ এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের অথর, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে অথর। অথর আর প্রত্যেকটা অথর অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করলে আর্টিকেলের অথর আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কোন ডিপার্টমেন্টে তিনি পড়াশোনা করেছেন বা এখন বর্তমানে মানে জব করছেন, কোন ইউনিভার্সিটিতে আছেন, ডিটেলস আমরা পেয়ে যাবো। সো এটা হচ্ছে আমাদের প্রথম। আর সেকেন্ড হচ্ছে আমাদের আর্টিকেলটা শুরু হবে এই জায়গা থেকে একদম লাস্ট পর্যন্ত, আর এরপর হচ্ছে রেফারেন্স যেটা সেটা, এটা হচ্ছে রেফারেন্স লিস্ট। সো একটা আর্টিকেলের মধ্যে এরকম 3টা সেকশন থাকে, এইটাই মূলত এখানে দেখানো হয়েছে। এই যে সাইট সোর্স মানে হচ্ছে রেফারেন্স, আর এটা হচ্ছে আর্টিকেলের। আচ্ছা এখানে এটাতে খুব ভালো মতো দেয়া নেই, দেখি অন্য আরো কোনো ভালো পিকচার আছে কি না। আচ্ছা প্রবলেম না, জাস্ট আমি যেটা বলি এটা একটু খেয়াল করেন। একটা আর্টিকেলের ভিতর 3টা পার্ট থাকবে। প্রথম থাকবে হচ্ছে তার অথর নেম অ্যান্ড অথর অ্যাপ্লিকেশন। সেকেন্ড থাকবে হচ্ছে মূল আর্টিকেল, যেখানে আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত থাকবে। এরপর থাকবে তার রেফারেন্স পার্ট। এর 3টা পার্ট থাকে একটা আর্টিকেলের ভিতরে। এরপর এটা আমরা ডিটেলসে দেখব যখন আমাদের এর উপর ক্লাস থাকবে। এরপর হচ্ছে পিয়ার রিভিউ অ্যান্ড ফিডব্যাক। আপনি আর্টিকেলটা লিখলেন, লেখার পর আপনার গবেষণাটা করলেন, করার পর আর্টিকেল লিখলেন। এখন আপনার কাজ হচ্ছে এটাকে আপনি জার্নালে সাবমিট করবেন, বাট বিফোর সাবমিশন ইউ নিড টু চেক ইউর আর্টিকেল ফ্রম ইউর সাইট। মিনস আপনি আপনার আর্টিকেলটাকে আপনার যে কলিগ আছে বা রিসার্চ টিম মেম্বার আছে তাদের সাথে শেয়ার করবেন। তারা আর্টিকেলটাকে ভালো মতো পড়বে, কোথাও কোনো ভুল আছে কিনা, কোনো এরর বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, বা কোনো ডাটা ভুল হয়েছে কিনা, এই বিষয়গুলো তারা এনশিওর করবে, চেক করবে, ইমপ্রুভ করবে। এরপর আপনি আপনার পেপারটাকে পাঠাবেন সুপারভাইজারের কাছে বা আপনার মেন্টরের কাছে, বা যে আপনার করেসপন্ডিং অথর হবে তার কাছে পাঠাবেন। উনি এটাকে ভালো মতো চেক করবেন, উনি বেশ কিছু সাজেশন দিবেন যে এটা এইভাবে ঠিক করতে হবে, তখন ওই অনুযায়ী আপনারা আবার ঠিক করবেন। এই যে পুরো যে প্রসেস এটাকে আমরা বলছি ফিডব্যাক বা পিয়ার রিভিউ। সো পিয়ার রিভিউ বলতে আরেকটা আছে যেটা জার্নালের সাথে রিলেভেন্ট, ওইটা আমরা একটু পরে দেখছি। সো এইভাবে হচ্ছে আপনি আপনার পেপারটাকে ঠিক করবেন। ওকে, নেক্সট হচ্ছে জার্নাল সিলেক্ট করবেন। খুব ভালো একটা জার্নাল সিলেক্ট করবেন। আমরা জার্নাল সিলেকশনের উপর একটা ক্লাস নিব, ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড একটা ক্লাস থাকবে জার্নাল সিলেকশনের উপর। ওইখানে আমরা খুব সুন্দর করে ডিটেলসে হচ্ছে আমরা দেখা ট্রাই করব যে জার্নাল হচ্ছে কিভাবে সিলেক্ট করতে হয়, জার্নাল কি করতে হয়, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, এপিসি কত, সময় কত লাগে, এই বিষয়গুলো আমরা ডিটেলসে দেখব। সো আপনার কাজ হচ্ছে আইডেন্টিফাই করা একটা সুইটেবল জার্নাল। ওকে, আপনি এটা করবেন। এরপর রিভিউ সাবমিশন গাইডলাইন, আপনি ওইখানে বেশ কিছু জিনিসপত্র দেখা লাগবে, যেমন টাইম দেখবেন, এপিসি দেখবেন, যেটা আমরা মাত্র বলেছি। এরপর প্রিপেয়ার দ্য ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন, আপনি যে জার্নালে পেপার সাবমিট করতে যাবেন ওই জার্নালের রেফারেন্স স্টাইলে আপনার রেফারেন্সটা ঠিক করতে হবে। আর এর জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, এন্ড নোট সফটওয়্যার। এটা আমরা দেখাবো যখন আর্টিকেল লিখবো তখন। এন্ড নোট দিয়ে কীভাবে আপনি পেপারের রেফারেন্সটা অ্যাড করবেন, আর যে কোনো জার্নাল অনুযায়ী রেফারেন্স স্টাইলটা চেঞ্জ করবেন, কীভাবে অ্যাড করবেন, কীভাবে রেফারেন্স ডিলিট করবেন, এটা আর্টিকেল রাইটিং বা সফটওয়্যার রিলেভেন্ট যখন ক্লাস আসবে তখন এটা আমরা দেখাবো। তার মানে জার্নাল সিলেকশন আপনি করলেন এবং জার্নালে সাবমিট করার জন্য আপনার পেপারটাকে প্রিপেয়ার আপনি করলেন ওই অনুযায়ী রেফারেন্স স্টাইলটা দিয়ে। এরপর আপনার কাজ হচ্ছে আর্টিকেলটাকে সাবমিট করা। অনলাইনের মাধ্যমে সাবমিট করবেন, অবশ্যই ওয়ার্ড ফাইলে সাবমিট করতে হয়, আপনি কখনোই পিডিএফে সাবমিট করতে পারবেন না।
কারণ পিডিএফ এটা নর্মাল এডিটেবল হয় না। আর একটা আর্টিকেলকে যখন পিডিএফে আকার সাবমিট করা হয় তখন তার রেফারেন্স স্টাইল যে ইনপুট দেওয়া থাকে ওইটা নষ্ট হয়ে যায় মেবি, সো এটা করা যাবে না। আপনাকে অবশ্যই ওয়ার্ড ফাইল যেটা আছে ওটাতে আপলোড করতে হবে সবগুলো ডকুমেন্ট। আপনি যখন একটা আর্টিকেল সাবমিট করতে যাবেন তখন শুধুমাত্র যে আর্টিকেল সাবমিট করবেন বিষয়টা ওরকম না। আর্টিকেল মিনস হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট যেটা আছে এটাতে সাবমিট করবেন, পাশাপাশি আরও বেশ কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হয়, এটাকে আমরা বলছি নেসেসারি ফাইল। যেমন আপনাকে কভার লেটার আপলোড করতে হবে, টাইটেল পেজ আপলোড করতে হবে, হাইলাইট আপলোড করতে হবে, এরপর অথর ডিসক্লোজার ফর্ম আপলোড করতে হবে, আর এরপর আপনাকে মেইন যে ম্যানুস্ক্রিপ্ট আছে এটাকে আপলোড করতে হবে। এরকম বেশ কিছু অপশন আছে, এগুলো আপনি আপলোড করবেন। সো এই হচ্ছে আপনার সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট। আপনারা এটাকে একবার রিডিং পড়বেন, রিডিং পড়লেই বুঝে যাবেন। এরপর হচ্ছে মেইনলি পিয়ার রিভিউ প্রসেসটা শুরু হবে। যখন আপনি পেপারটাকে সাবমিট করবেন ইনিশিয়ালি এডিটোরিয়াল বোর্ড রিভিউ হবে আপনার পেপারটা, অর্থাৎ জার্নালের যে এডিটোরিয়াল বোর্ড তিনি আপনার পেপারটা ইনিশিয়ালি রিভিউ করবে। এরপর এক্সটার্নাল যে রিভিউয়ার আছে যেটা আপনাদেরকে আমি অফলাইনে দেখিয়েছিলাম গত ক্লাসে, ওরকম করে বিভিন্ন রিভিউয়ারদের কাছে হচ্ছে পাঠালে তারা এটাকে ভালো মতো চেক করবে, চেক করে কমেন্ট দিবে, ইভেন কমেন্ট আপনাদের আবার পাঠানো হবে। এটাই হচ্ছে মূলত এক্সটার্নাল যে পিয়ার রিভিউ প্রসেস আছে এটা। এরপর আপনি এটাকে রিসিভ করবেন রিভিউয়ার ফিডব্যাকটাকে। ওকে, গেট কমেন্ট অ্যান্ড সাজেশন ফ্রম দ্য রিভিউয়ার, অর্থাৎ রিভিউয়ার থেকে আপনি কমেন্ট এবং সাজেশন পাবেন, সেই অনুযায়ী আপনি আপনার পেপারটাকে ইমপ্রুভ করে দেন রিসাবমিট অ্যাগেইন। ওকে, এটা হচ্ছে পিয়ার রিভিউ প্রসেস যেটা আছে এটা। এরপর হচ্ছে রিভিশন অ্যান্ড রিসাবমিশন। আপনি খুব সুন্দর করে পেপারের যে রিভিশন আছে এটা আপনি করলেন, সাপোজ বেসড অন দ্য রিভিউয়ার কমেন্ট অ্যান্ড সাজেশন। রিভিউয়ার যে ধরনের কমেন্ট আপনাকে দিল ওই কমেন্টসগুলো আপনি খুব ভালো মতো অ্যাড্রেস করলেন, অ্যাড্রেস করে দেন হচ্ছে আপনি পেপারটা আবার রিসাবমিট করলেন। এই যে দেখেন রিসাবমিট ম্যানুস্ক্রিপ্ট, রিসাবমিট দ্য রিভাইসড ভার্সন অফ ইউর ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ আপনার ম্যানুস্ক্রিপ্টটা আপনি রিসাবমিট করলেন। ইভেন এটা কিন্তু কয়েকবার হতে পারে, আপনি একবারই পেপার যখন রিসাবমিট করবেন এটা অ্যাকসেপ্ট হতে পারে, রিজেক্ট হতে পারে, বা এটা কয়েকবার হতে পারে। সাপোজ আপনি রিসাবমিট করলেন তখন রিভিউয়াররা আরও বেশ কিছু কমেন্ট দিল। প্রথমে তারা মেজর কমেন্ট দিতে পারে, এরপর তারা আবার মাইনর কিছু কমেন্ট দিতে পারে। যখন তারা মাইনর কমেন্ট দেয় ওগুলো আবার আপনাকে পাঠানো হবে, আপনি ওগুলো আবার অ্যাড্রেস করে আবার রিসাবমিট করবেন। তখন দেখা যাবে পেপার অ্যাকসেপ্ট হতে পারে বা রিজেক্ট হতে পারে, তো ম্যাক্সিমাম সময় ধরে নিই সেটা অ্যাকসেপ্ট হবে। এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো ধরে নিচ্ছি আপনি খুব সুন্দর করে আপনার পেপারটাকে আপনি রিভাইজ করেছেন, পেপারটা সাবমিট করেছেন, তখন আপনার পেপারটা অ্যাকসেপ্টেন্স হবে। এখন কথা হচ্ছে অ্যাকসেপ্টেন্স দুইভাবে হতে পারে, ফার্স্ট প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স, আরেকটা হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স। প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স মিনস হচ্ছে অস্থায়ীভাবে পেপারটা তার অ্যাকসেপ্ট করবে। নর্মালি এটা আপনার ব্যান্থম সায়েন্স একটা পাবলিশার আছে, এটা খুব একটা ভালো পাবলিশার না, আবার অ্যাকচুয়ালি খারাপও না, তবে এটার খুব ভালো একটা দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে এখানে যদি পেপার সাবমিট করা হয় নর্মালি এটা অ্যাকসেপ্ট তারা সবগুলো তারা অ্যাকসেপ্ট করে, কিন্তু সময় অনেক বেশি লাগে, এটা একটা দিক। আর তারা হচ্ছে প্রভিশনালি অ্যাকসেপ্ট করে, মানে তারা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন আপনার পেপারটাকে চেঞ্জ করতে তারা বলবে, কিন্তু তারা নর্মালি পেপারটাকে রিজেক্ট করে দেয় না। এটা হচ্ছে তার একটা ভালো দিক। খারাপ দিক হচ্ছে তারা অনেক বেশি সময় নেয় আর খুব একটা ভালো পাবলিশারও না। আরেকটা ভালো দিক আছে, এটা ম্যাক্সিমাম টাইমে এটা ফ্রি থাকে। আগে ফ্রি ছিল 2021-22-এর দিকে ফ্রি ছিল, 23-এর দিকে ফ্রি ছিল, এখনও মেবি অনেকগুলো জার্নালে ফ্রি আছে, বাট বেশ কিছু জার্নালে তারা কিছু চার্জ কিন্তু নেয়। সো দিস ইজ থিং। আরেকটা হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স। ফাইনাল অ্যাকসেপ্টেন্স মিনস পেপার তার অ্যাকসেপ্ট হয়েছে, সরাসরি তার অ্যাকসেপ্টেন্স লেটার আপনাকে পাঠাবে বা ইমেলের মাধ্যমে জানাবে আপনার পেপার অ্যাকসেপ্ট হয়েছে, আপনাকে কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে আমরা গ্যালারি প্রুফ পাঠাবো, আপনি তার জন্য প্রিপেয়ার হন। এটা খুব ভালো দিক, খুব কম সময়ের মধ্যে এটা তারা পাঠায়, 2-3 দিন সময় নেয়, আপনাকে গ্যালারি প্রুফ পাঠাবে, দেন ওইটা আপনি করবেন, পেপার পাবলিশ হয়ে যাবে। বাট প্রভিশনালের ক্ষেত্রে এটা 6 মাসও ঝুলায় রাখতে পারে, তারা পেপারটা অ্যাকসেপ্ট করেছে এরপর তারা আবার 3-4 মাস আপনাকে আবার পাঠায় বলবে এখন আপনি এটাকে আরও রিভিশন করেন, তখন আপনি আবার রিভিশন করেন, তখন গিয়ে তারা অ্যাকসেপ্টেন্স দিবে, আই মিন ফাইনাল অ্যাকসেপ্টেন্স। আর এর মাঝেই মূলত অনেকটা সময় চলে যায়, 4-5-6-7-8 মাস চলে যেতে পারে। বাট ভালো দিক হচ্ছে টাকা লাগে না, আর হচ্ছে পেপার রিজেক্ট হয় না, আপনি যে কোনো পেপার এখানে সাবমিট করতে পারেন। মোটামুটি অলমোস্ট সব ধরনের পেপারই তারা অ্যাকসেপ্ট করে। অন্যান্য জায়গায় অনেক জার্নাল আছে তারা 8%
সাপোজ তাদের অ্যাকসেপ্টেন্স রেট, অর্থাৎ 100টা পেপার সাবমিট করলে তার 8টা পেপার অ্যাকসেপ্ট করবে, টপ 8টা পেপার, বাকি 92 নাম্বার অফ পেপার্স উইল বি রিজেক্টেড ফ্রম দিস জার্নাল। দিস ইজ ওয়ান থিং, বাট ইন দিস কেস, especially for Bantam Science, you can submit any type of paper if your paper is quality is very good, so no problem, definitely this publisher will accept your paper, so this is a good thing. এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট। এরপর হচ্ছে গ্যালারি প্রুফ বা প্রুফ রিডিং। এটা বলতে কি বোঝায়, ওই যে বললাম পেপারটা যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনাকে বলবে যে ওয়েট করেন 2-3 দিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যে আপনাদেরকে আমরা গ্যালারি প্রুফ বা প্রুফ রিডিং পাঠাচ্ছি। এইটাই হচ্ছে ফাইনাল ভার্সন, যেটা পেপারটা পাবলিশ হয়ে যাবে। এখানে আপনি অনেক কিছু কারেক্ট করতে পারেন, তবে খুব বেশি কিছু কারেক্ট করতে পারেন না। এক্ষেত্রে এসে নর্মালি কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, বা কোনো লাইন আপনি কেটে দিতে চান কিনা, বা আপনার নামের স্পেলিং ঠিক আছে কিনা, আপনার অ্যাপ্লিকেশন ঠিক আছে কিনা, আপনার অ্যাকনলেজমেন্ট, আপনি যে ফান্ডিং স্টেটমেন্ট অ্যাড করেছেন এটা ঠিক আছে কিনা, বা এটা চেঞ্জ হবে কিনা, আপনার ইমেল ভুল হয়েছে কিনা, এই ধরনের মেজর যে ইস্যুগুলো আছে এগুলো আপনি এই জায়গা থেকে ভালো মতো চেক করবেন, কারেক্ট করবেন, কারণ এই পেপারটাই কিন্তু পাবলিশ হয়ে যাবে। আগের আজকে থেকে আর 2-3 বছর আগে আমরা দেখেছি যে তারা এর জন্য একটা ওয়ার্ড ফাইল পাঠাতো বা পিডিএফ পাঠাতো, পাঠিয়ে তারা বলতো এইটা আপনি এডিট করেন। সো ওই পিডিএফটা এডিট করা যেত, এডিটেবল ছিল আর কি পিডিএফটা। বাট নাও, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, বা আজকে থেকে আরও এক বছর বা 2 বছর যদি বলি আর কি, তারা একটা লিঙ্ক পাঠায় বলে আপনি লিঙ্কে যাবেন, গিয়ে ওই তাদের ওয়েবসাইটের ভিতরে এটা ওপেন হবে, তাদের সিস্টেম ওপেন হবে, ওই জায়গা থেকে আপনি এডিট করতে পারেন। এডিট করবেন, সেভ করবেন, ওইটা অটোমেটিক্যালি কালার চেঞ্জ হবে, কেটে যাবে ওই লাইনগুলো, আর যেগুলো অ্যাড করবেন ওগুলো রেড কালার হয়ে যাবে। ডিফারেন্ট কালার হতে পারে, ইটস নট এ বিগ থিং। দেন হচ্ছে আপনি ওই জায়গা থেকে সেভ করবেন, তারপর সব ঠিকঠাক থাকলে পেপারটাকে আপনি করে দেবেন, সাবমিট করে দেবেন, আপনার কাজ শেষ। ওকে, এটা হচ্ছে আপনার প্রুফ রিডিং, রিভিউ অ্যান্ড কারেক্ট প্রুফ বিফোর ফাইনাল পাবলিকেশন। এরপর হচ্ছে অ্যাপ্রুভ ফাইনাল ভার্সন, গিভ ফাইনাল অ্যাপ্রুভাল ফর পাবলিকেশন। এটা আপনাকে যেটা দিবেন এটা হচ্ছে ফাইনাল হয়ে যাবে। এরপর দি নাম্বার অফ গ্যালারি প্রুফ, এটা আপনার গ্যালারি প্রুফ 1-2বার হতে পারে, তবে ম্যাক্সিমাম সময় 1বার হয়। অ্যাগেইন ম্যাক্সিমাম সময় 1বারই হয়, তবে কখনো 1-এর অধিক হতে পারে, ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে আপনি যদি এইখানে খেয়াল করলেন না, একটা ভুল করলেন, এটাকে কারেক্ট করা যাবে? উত্তর হচ্ছে না, পেপার পাবলিশ হয়ে যাওয়ার পর কোনো কারেকশন করা যাবে না। আপনি যদি কারেকশন করতে চান ওইটাকে অন্য একটা স্পেশাল নাম এটাকে ডাকা হয়, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর দেখেন পাবলিকেশন। ধরে নিচ্ছে আপনার পেপারটা পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে যাওয়ার পর এটা 2টা অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে সরাসরি অনলাইনে চলে আসতে পারে, আর একটা হচ্ছে ইন প্রিন্ট অবস্থায় থাকতে পারে। ইন প্রিন্ট থাকা মানে হচ্ছে যে পেপার অলরেডি পাবলিশ, বাট এটা এখন পর্যন্ত ভলিউম নাম্বারটা পায় নাই, মানে কোন ভলিউমে এটা ঢুকবে ওইটা এখনো মানে সিলেক্ট করা হয়নি, অথবা পেজ নাম্বারটা হয়তো ওরকম করে সিলেক্ট করা হয়নি। দ্যাটস ওয়াই তারা 1 সপ্তাহের মতো বা 4-5 দিন সময় নেবে, এরপর তার পেপারটা ফুললি পাবলিশ করে দেবে। সো 2টা স্টেপ থাকতে পারে, ফার্স্ট হচ্ছে সরাসরি পেপারটা পাবলিশ হয়ে যাবে, এবং সেকেন্ড হচ্ছে এইটা ইন প্রিন্ট অবস্থায় থাকতে পারে। এরপর ধরে নিচ্ছে আপনার পেপারটা পাবলিশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটা অনলাইনে চলে আসবে, অর্থাৎ অনলাইন অ্যাভেলেবল। প্রথমে এটা টাইটেল হতে পারে, আবার কখনো টাইটেল সেটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কখনো ফুল আর্টিকেলটা একসাথে পাবলিশ হতে পারে, ডিপেন্ড করে জার্নালের ওপর। অনেক সময় দেখা যাবে যে শুধু টাইটেলটা পাবলিশ হয়েছে, সকালে টাইটেলটা পাবলিশ হয়েছে, বিকালে গিয়ে অ্যাবস্ট্রাক্টটা পাবলিশ হয়েছে, তারপর 2-3 দিন 4-5 দিন পর 10 দিন পর ফুল আর্টিকেলটা পাবলিশ হয়েছে। ওকে, সো নর্মালি সবগুলো একসাথে হয়, জার্নাল অনেক তো, যার কারণে এক কথার মধ্যে এগুলো আসলে বলা যায় না যে সবগুলো একই জার্নালে একই রুলস ফলো করে। ডিফারেন্ট জার্নাল, সো ডিফারেন্ট পলিসি তারা ফলো করে। এরপর হচ্ছে পোস্ট পাবলিকেশন, যেটা আপনাকে একটু আগে আমি বললাম। সাপোজ পেপারটা তো পাবলিশ হয়ে গেল, খুব ভালো কথা। পেপারটা পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি কি করতে পারেন, এখন এবার আপনার যে সোশ্যাল যে মিডিয়া আছে, অবশ্যই সেটা ফেসবুক না, কারণ ফেসবুক এটা খুব ভালো কোনো সাইট না ফর প্রফেশনাল ওয়ার্ক, বিকজ রিসার্চ ওয়ার্ক এটা ভেরি প্রফেশনাল। এর জন্য আপনার গুগল স্কলার আছে, এরপর স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা ফ্রন্টিয়ার্স, এরকম বেশ কিছু সাইট আছে, একাডেমিয়া সাইট আছে, রিসার্চ গেট আছে, এরপর
এরকম লিঙ্কডইন আছে, এরকম বেশ কিছু সাইট আছে যেগুলো নর্মালি রিসার্চার যারা আছে তারা এগুলো ইউজ করে। ওরকম কোনো সাইটে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন। তবে শেয়ার করা খুব ভালো কোনো কিছু না। দরকার না হলে এটা না করাই হচ্ছে বেটার, যেহেতু এটা আপনার একটা প্রাইভেট ওয়ার্ক। সো নো নিড টু শো others. Okay, sometimes you can share but no need to share the all times. এরপর হচ্ছে ট্র্যাক সাইটেশন অ্যান্ড ইম্প্যাক্ট মিনস আপনি যখন নাকি পেপারটা পাবলিশ করলেন বা আপনার পেপারটা পাবলিশ হলো, সাথে সাথে আপনার পেপার রেফারেন্সটা জেনারেট হবে না। ইট ক্যান টেক টাইমস লাইক অ্যারাউন্ড 5 days. সাপোজ just now I published one paper. Okay, just today I published one paper, but after 5 days the reference will be generated for this article in Google Scholar. অর্থাৎ 5 দিন পর বা 4 দিন পর গিয়ে আমার আর্টিকেলের জন্য রেফারেন্সটা জেনারেট হবে কোথায়? গুগল স্কলার। অর্থাৎ যেমন আমরা একটু দেখবো আর কি, অথর নাম থাকে, এরকম রেফারেন্স বিভিন্ন থাকে, এটা জেনারেট হতে একটু সময় লাগে, কারণ এটা গুগল স্কলার ডাটা বেসের সাথে অ্যাড হবে, এরপর জেনারেট হবে। সো 4-5 দিনের মতো সময় লাগে। ইনস্ট্যান্ট আপনি অনলাইনে দেখতে পাবেন ওই ইউআরএল আছে না, ইউআরএল যেটা আছে ওই যে এইচটিটিপি, এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনি দেখতে পাবেন www ডট দিয়ে যে এইচটিটিপি লিঙ্ক আছে এটা দিয়ে দেখতে পাবেন। বাট যে রেফারেন্স যেটা আছে ওইটা হচ্ছে আসলে পাওয়া যায় না, ওইটার জন্য একটু ওয়েট করতে হয় 4-5 দিনের মতো। এটা হচ্ছে পোস্ট পাবলিকেশনের পরে অ্যাক্টিভিটিসগুলো আছে। এরপর হচ্ছে অনলাইন অ্যাভেলেবল, যেটা আমরা মাত্র বললাম, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট বা ফুল আর্টিকেল, এটা হয়ে যায়। এরপর হচ্ছে অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, যেটা আপনাকে মাত্র বললাম। আপনার পেপার পাবলিশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাইলেন যে আপনার পেপারের মধ্যে নামে ভুল আছে, আপনি এটা খেয়াল করেন নাই। হোয়াট ইজ দ্য সলিউশন? এখন এই সময়টা হতে পারে 1 মাসের মধ্যে আপনার চোখে পড়ছে, অথবা 10 দিনের মধ্যে আপনার চোখে পড়েছে যে এখানে একটা মেজর ভুল আছে। উই নিড টু চেঞ্জ, উই নিড টু আপডেট দিস ইনফরমেশন ফর দিস আর্টিকেল। সো হোয়াট শুড ইউ ডু? You should contact the editorial board of that journal. Okay, just you will send one email for correction. First of all, you need to clarify the all things to the editorial board member. অর্থাৎ যে এডিটোরিয়াল বোর্ড আপনার এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছে তাকে আপনি ইমেল করবেন। ইমেল করার পর সে আপনাকে বলবে ওকে ঠিক আছে, আপনার এটা যেহেতু ভুল হয়েছে, সো আমরা আপনাকে হেল্প করছি, ও উই আর হেল্পিং ইউ টু কারেক্ট দিস ইনফরমেশন ফর দিস আর্টিকেল। দেন তারা আপনাকে একটা ফর্ম দেবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন। দেন ওই ফর্মটা তাদেরকে পাঠাবেন, তারা এটাকে অ্যাকসেপ্ট করবে, করার পর ওই অনুযায়ী পেপারটাকে তারা কারেক্ট করবে। কারেক্ট করার পর আপনার আরেকটা কারেক্টেড ভার্সন তারা পাবলিশ করবে। ওকে, তারা কারেক্টেড ভার্সন তারা কী করে পাবলিশ করবে? এই আর্টিকেলে একটু দেখেন, এই দেখেন কারেকশন, খেয়াল করেছেন? তার মানে প্রথমে তারা একটা আর্টিকেল পাবলিশ করেছিল 2017 সালে, এটা সেপ্টেম্বর 2017, 2 সেপ্টেম্বর 2017তে পাবলিশ করেছিল, কিন্তু কোথাও না কোথাও আর্টিকেল একটা ভুল আছে, প্রবলেম আছে, যার কারণে তারা এটা কারেক্টেড ভার্সন তারা আবার পাবলিশ করেছে। আমরা যদি একটু এটার ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবো যে তারা কোন বিষয়টা কারেক্ট করেছে। এই দেখেন কোরিজেন্টাম, ওকে, তারা কোরিজেন্টাম পাবলিশ করেছে, এই যে দেখেন আমার স্লাইডের মধ্যে এটাই ছিল, এই যে কোরিজেন্টাম পাবলিকেশন। সো তারা কারেক্টেড ভার্সন পাবলিকেশন করে, সো দিস ইজ কল্ড কোরিজেন্টাম পাবলিকেশন। ইট মিনস কারেক্টেড ভার্সন পাবলিকেশন। এই হচ্ছে গিয়ে আমাদের ফুল প্রসেস। আমি খুব ফাস্ট বলেছি, আপনারা যদি রেকর্ডিংটা শোনেন সেক্ষেত্রে হয়তো আপনাদের অনেক বেশি হেল্প হবে। এক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে কোরিজেন্টাম পাবলিকেশন মানে যে আপনি এখানে অনেক কিছু কারেকশন করতে পারবেন, বিষয়টা এরকম না। তার একটা ওয়ার্ডের লিমিটেশন দেয়, আপনি 100, 150 বা 200 ওয়ার্ডের মতো কারেক্ট করতে পারেন। এর থেকে যদি বেশি হয়, জাস্ট উইল নট অ্যালাউ টু কারেক্ট দিস আর্টিকেল। ওকে, তখন তারা এমনটা বলবে যে আমরা আপনাকে অ্যালাউ করবো না, আপনি আর্টিকেলটাকে কারেক্ট করতে পারবেন না। দেন আপনার উচিত হচ্ছে তাদের সাথে অ্যাগ্রি করা, ওকে কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট এই কটা ওয়ার্ডই কারেক্ট করব। ওকে, দেন হচ্ছে আপনি ওগুলো কারেক্ট করলেন, তারপর হচ্ছে আবার জার্নালকে পাঠালেন, তখন তারা এইরকম একটা কারেক্টেড ভার্সন পাবলিশ করবে। তার মানে আপনার আর্টিকেল একটা, বাট আপনার 2টা পাবলিকেশন, একটা হচ্ছে ভুল পাবলিকেশন যেটা অতীতে হয়েছিল, পাস্টে হয়েছিল, আর এখন যেটা করলেন এটা হচ্ছে আপনার কারেক্টেড বা কোরিজেন্টাম পাবলিকেশন বা কারেক্ট ভার্সন পাবলিকেশন। এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়, এগুলো হচ্ছে নর্মালি
আপনাকে কেউ শেখাবে না। যেহেতু আমাদের অনেক কাজ করার এক্সপেরিয়েন্স আছে, আমরা অনেক প্রবলেম ফেস করেছি, অনেক প্রবলেম সলভ করেছি, যার কারণে এই বিষয়গুলোর সাথে আমরা খুব ভালো মতো পরিচিত। ওকে? এখন কাইন্ডলি আপনারা আমাকে একটু বলেন তো, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। অলমোস্ট আমাদের 1 আওয়ার হয়েছে। আমি যদি এর থেকে বেশি পড়াই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। এনিওয়ান? প্রসেস তো অনেক লেন্দি মনে হলো ভাইয়া। হুম, হুম। আপনি বিট বাই বিট যখন এক্সাম্পল হিসেবে যাবেন। ওকে। প্রসেসগুলো খুব আম ম কঠিন মনে হতে পারে, কিন্তু আপনারা যেহেতু একদম ফ্রেশার, দ্যাটস ওয়াই আপনাদের কাছে এমনটা মনে হতে পারে। কিন্তু আপনি যখন আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করবেন, ইভেন আমাদের রেকর্ডিংগুলো শুনবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি। এর থেকে সহজ করে এক্সপ্লেন আমার পক্ষে আসলে আমি জানি না। আমি ট্রাই করেছি আরকি, বা অলওয়েজ ট্রাই করি একদম সহজ করে রিয়েল লাইফ থেকে হচ্ছে বোঝানোর জন্য। আমি আমার মতো করে হচ্ছে, মানে যেহেতু স্লাইডটা আমার নিজের বানানো, এখানে যে গ্রাফ, ছবি-টবি যা আছে এগুলো সব আমার নিজেরই করা। যার কারণে আমি, মানে এরকম না যে আপনাকে একদম বুকিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলতেছি সবাইকে। একদম ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করেছি। যেহেতু আপনাদের ১ম বার, তাই আপনাদের কঠিন মনে হতে পারে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আই থিংক আপনারা যখন এটা কয়েকবার করে শুনবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। না হলে কোনো প্রবলেম নাই। আমাকে পার্সোনালি বলতে পারেন, গ্রুপে বলতে পারেন, এনিথিং এলস। ওকে? আমরা ওইটাকে সলভ করার ট্রাই করব ইনশাআল্লাহ। কোনো প্রবলেম নেই। বাকি যারা আছেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কি? এনিওয়ান? ওকে। যদি না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমি গ্রুপে বলে দিব কবে হবে। ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।